প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব হেপাটাইটিস বা লিভারের প্রদাহজনিত সমস্যা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন লিভার বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতে আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার ফারুক আহমেদ 1970 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি লিভার বিষয়ে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। যে হেপাটাইটিস, এটা অত্যন্ত কমন একটি সমস্যা। লিভারের যত রোগ হয় তার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা আক্রান্ত হন মানুষ এই সমস্যাটিতে। যদি একটু বুঝিয়ে বলেন হেপাটাইটিস মানে কি এবং একজন মানুষ এত বেশি সংখ্যায় আক্রান্ত হচ্ছেন কেন হেপাটাইটিসে? সাধারণত ভাইরাস বা কোনো জীবাণু সংক্রমণ এবং আরও কিছু জন্মগত এবং কিছু এনভায়রনমেন্টাল বা পরিবেশগত কারণে যদি লিভারের কোনো কিছুর মাধ্যমে কোনো এজেন্ট বা অন্য কোনো ঔষধ এর মাধ্যমে যদি লিভারে প্রদাহ হয়, তাহলে সেটাকে আমরা হেপাটাইটিস বলি। সবচেয়ে বেশি কারণ যেটি পাওয়া যায় সেটি হচ্ছে বিভিন্ন হেপাটাইটিস ভাইরাসগুলো। সাধারণত কি কি ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয় মানুষ হেপাটাইটিসে? হেপাটাইটিস A, B, C, D, E এবং আরও কিছু হেপাটাইটিস ভাইরাস আছে, এর মাধ্যমেই অ্যাফেক্টেড হয়। এর মধ্যে সবচেয়ে কমন কোনগুলি? এবং আমরা জানি কিছু ভাইরাস পানি বা খাদ্যবাহিত, আবার কিছু ভাইরাস রক্ত বা রক্তজাত পদার্থবাহিত। কোনগুলি? আমরা দুই ভাগে ভাগ করি, যে পানিবাহিত বা দূষিত পানিবাহিত যে অসুখ ভাইরাস ইনফেকশন হয় সেটা হচ্ছে হেপাটাইটিস A এবং E এর মাধ্যমে। আর হেপাটাইটিস B, C এবং D ভাইরাস এইগুলো সাধারণত রক্তবাহিত বলা হয়, বা রক্ত, লালা এবং অন্যান্য শারীরিক যে নিঃসরণের মাধ্যমে। এটি সাধারণত এই হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস হলে আপনারা খুব চিন্তিত হন এবং পরীক্ষা নিরীক্ষা করেন যে কি ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। এবং বি এবং সি স্পেশালি এই দুইটা দ্বারা আক্রান্ত হলে একটু রোগীরা বেশি চিন্তিত হয়ে পড়ে, বা আপনারাও একটু চিন্তিত হন। এর কারণ কি? কারণ হচ্ছে এই যে বললাম যে রক্তবাহিত যে ভাইরাসগুলো, এগুলো কখনো কখনো স্বল্পমেয়াদী এবং কখনো কখনো দীর্ঘমেয়াদী লিভারের প্রদাহ করতে পারে। তো দীর্ঘমেয়াদী লিভার প্রদাহ বা ক্রনিক লিভার ডিজিজ যখন করে, মূলত হেপাটাইটিস B এবং হেপাটাইটিস C এই দুইটি ভাইরাসের মাধ্যমে, তখন লিভার ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং কখনো কখনো 5 থেকে 10 বছর বা আরও কিছুদিন আগে পরে এই হেপাটাইটিস বা C ভাইরাস সংক্রমণের কারণে লিভার সিরোসিস দেখা যেতে পারে, ইভেন লিভার ক্যান্সারও হতে পারে। এই কারণেই এই ভাইরাসের প্রতি আমাদের একটু অতিরিক্ত অ্যাটেনশন থাকে। এবং এই দুই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে তার চিকিৎসাও অনেক সময় দীর্ঘমেয়াদী প্রয়োজন হয় এবং একটু ব্যয়বহুল। চিকিৎসা কিছুটা ব্যয়বহুল আমাদের দেশের তুলনায়, এবং চিকিৎসা আছে। হেপাটাইটিস B এবং C এই দুটি ভাইরাসের চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। একজন মানুষের যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হন তাহলে সাধারণত তার কিছু লক্ষণ দেখা যায়। সেই লক্ষণগুলি কি এবং ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার কত দিন বা কত বছরের মধ্যে লক্ষণ আসতে পারে? যদি দূষিত পানিবাহিত রোগের মাধ্যমে হেপাটাইটিস A বা E ইনফেকশন হয়, তাহলে এটি আক্রান্ত হওয়ার সাধারণত 1 থেকে 1.5 মাসের মধ্যেই রোগীর মধ্যে বিভিন্ন লক্ষণ দেখা দেয়। কখনো কখনো জ্বর দেখা দিতে পারে, দুর্বলতা, একটা অবসাদগ্রস্ততা, এবং তার 2-4 দিনের মধ্যেই তার প্রস্রাবের রং এবং শরীরের রং একটু হলুদ বর্ণ ধারণ করে, এবং তখনই তারা নোটিস করে যে তার বা বুঝতে পারে তার জন্ডিস হয়েছে। এটি স্বল্পমেয়াদী ভাইরাসের ক্ষেত্রে। আর দীর্ঘমেয়াদী যে প্রদাহ করে লিভারের, সেই হেপাটাইটিস B বা C, এগুলো অনেক সময় লক্ষণ প্রকাশিত হয় না। বছর পর বছর কোনো লক্ষণ ছাড়া এটি ধীরে ধীরে লিভার ক্ষতি করতে পারে। তো যখন একটা পর্যায়ে গিয়ে লিভার সিরোসিস দেখা দেয়, তখনই এই রোগীরা অনেক সময় বুঝতে পারে যে তার দুর্বলতা হয়, ক্ষুধামান্দ্য দেখা দেয়, বা সিরোসিসের কিছু শারীরিক লক্ষণ ফুটে ওঠে। কখনো কখনো পেটে বা পায়ে পানি চলে আসে।
সার্বক্ষণিক জন্ডিস দেখা দেয়, এই দুইভাবে এটি প্রকাশিত হতে পারে। তখন পরীক্ষা করে আপনারা কনফার্ম করেন যে হেপাটাইটিস বি বা সি দ্বারা আক্রান্ত। তখন শারীরিকভাবে আমরা রোগীকে দেখি এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করি। সর্বনিম্ন কতদিনের মধ্যে লক্ষণ দেখা দিতে পারে? ধরেন আজকে আমরা সন্দেহ করি যে আজকে আমরা এই বিষয়ে আরও শুনবো যে কিভাবে একজন মানুষ এতে আক্রান্ত হন, কি কি প্রসিডিউরে। আমি কোনো একটা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেছি অথবা অন্য কোনোভাবে আমি আজকে আক্রান্ত হয়েছি ধারণা করছি, সেটা সর্বনিম্ন কতদিনের মধ্যে হতে পারে লক্ষণ প্রকাশ? এই হেপাটাইটিস বি বা সি থেকে যদি জন্ডিস দেখা দেয়, অনেক সময় 1.5 থেকে 3 মাস, মানে ভাইরাস ইনফেকশন তার মধ্যে প্রবেশ করার 3 মাসের মধ্যেই সাধারণত জন্ডিস দেখা দিতে পারে। আর যেটা বললাম যে কখনো কখনো জন্ডিস দেখা দেওয়া ছাড়াও তার মধ্যে এটি বছর বা বছর কাজ করতে পারে এবং লিভারের ক্ষতি করতে পারে। অনেক সময় আমরা কোনো একটা কাজে বা আচরণে কোনো কিছুতে সন্দেহ হলো যে আমি আজকে আক্রান্ত হয়ে যেতে পারি, আমি রক্ত পরীক্ষা করে নিশ্চিত হতে চাই আমি আক্রান্ত হয়েছি কিনা। এটা রক্তে আসতে কত সময় লাগে, কতদিন পরে রক্ত পরীক্ষা করলে বা যা যা পরীক্ষা পদ্ধতি আছে তার মধ্যে ধরা পড়বে? এটি যদি ধরেন অনেক সময় আমরা দেখি যে দূষিত কোনো সুয়ের মাধ্যমে যদি কেউ নিডল প্রিক হয় বা একটা কোনো অপারেশন বা কোনো প্রসিডিউরের মাধ্যমে তার মনে হচ্ছে যে তার মধ্যে এটা হয়তো ঢুকে যেতে পারে, তখনই এই মুহূর্তে বা ওই দিনে পরীক্ষা করলে কোনো এটি ধরা পড়বে না। এটি 6 থেকে 6 সপ্তাহের অধিক সময় লাগবে। মিনিমাম 6 সপ্তাহ সময় লাগবে এটি তার রক্তে আসতে। সেরোলজিক্যাল টেস্ট করলে তখন ধরা পড়তেও পারে কিংবা আরও সময়। তো একজন মানুষ আক্রান্ত হয়ে যাওয়ার পরে লক্ষণ প্রকাশ পেলেই তিনি চিকিৎসকের কাছে যান, আপনারা তখন কি করে থাকেন তার চিকিৎসার জন্য? জন্ডিসের বেলায় কিংবা অন্যান্য যে আনুষঙ্গিক যে সমস্যা তৈরি হয়েছে কি করে থাকেন? যদি হেপাটাইটিস এ বা ই আক্রান্ত হয়, আমরা তো সেটা রক্তের পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি। সেক্ষেত্রে কখনো পেশেন্ট যদি ওনার শারীরিকভাবে খুব বেশি দুর্বলতা থাকে, কোনো বমি ভাব বেশি থাকে যে উনি কিছুই খেতে পারছেন না, বা যদি ওনার মধ্যে অন্যান্য কিছু জটিলতা দেখা দিতে পারে, যেমন কারো হয়তো জ্বরে ভুগছেন বেশি সময় ধরে বা কিছু এলোমেলো কথাবার্তা আচার আচরণ দেখা দিচ্ছে, এই জাতীয় যদি সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে তাকে হসপিটালাইজড করতে হয় বা হসপিটালে ভর্তি করতে হয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই ভর্তি করার প্রয়োজন হয় না, তাকে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি এবং কিছু ওষুধ দিই এবং উনি বাসাতেই থাকতে আমরা পরামর্শ দিই। সাধারণত 2 থেকে 4 সপ্তাহ বা কখনো 6 সপ্তাহের মধ্যেই এই হেপাটাইটিস এ এবং ই আক্রান্ত যারা তারা সুস্থ হয়ে যান, এবং সুস্থ হওয়া মানে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যান। এই ক্ষেত্রে স্যার একটা বিষয় অনেকের মধ্যেই প্রশ্নটা আসে তার খাবার দাবার এবং জীবনযাপন নিয়ে। তাকে রেস্টে থাকতে হবে যতটা সম্ভব, এই পরামর্শ আপনারা দিয়ে থাকেন। খাবার দাবারের বেলায় অনেকেই মনে করেন হলুদ খাবার খাওয়া যাবে না বা মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না, কিংবা কি এই বিষয়টা আসলে কি? খাবারের ব্যাপারে কোনো বাড়তি কোনো পরামর্শ নাই। আমরা বাসায় যে খাবার আগে খেতাম রান্না করে সেই একই খাবার, স্বাস্থ্যসম্মত খাবার অবশ্যই সেই একই খাবার সেই হেপাটাইটিস আক্রান্ত রোগীকে দেওয়া যাবে এবং তাই দিতে হবে। তার জন্য আলাদাভাবে হলুদ বন্ধ করে বা মশলা বন্ধ করে রান্না করার কোনো প্রয়োজনীয়তা নেই, এবং এটি আসলে এটির সাথে জন্ডিসের কোনো সম্পর্ক নেই। নর্মালি আমরা অনেক সময় যতই পরামর্শ দেই বা শুনি, আমরা স্বাস্থ্যসম্মতভাবে সব খাবার দাবার আমরা খাইও না। অনেকে বেশি ঝাল, বেশি মশলা, বেশি তেল এই জাতীয় খাবারে অনেকে অভ্যস্ত থাকেন। লিভারের এই জন্ডিস বা এই জাতীয় সমস্যা আক্রান্ত হলে তারা যদি ওই ধরনের খাবার খান, এটা কি বাড়তি চাপ প্রয়োগ করে কিনা লিভারে? অতিরিক্ত মশলা বা তৈলাক্ত খাবারের কারণে তার একটু হজমের ব্যাঘাত হতে পারে, এবং এই ক্ষেত্রে যেহেতু তার এমনিতেই ক্ষুধামান্দ্য থাকে, খাওয়ার রুচি কম থাকে, তখন এর জন্য তার সমস্যা দেখা দিতে পারে। কিন্তু লিভারের অসুখের সাথে আসলে সরাসরি এই জাতীয় খাবারের কোনো সম্পর্ক নেই। অনেকে পানি বা বিশেষ করে শরবত বা আখের রস খাওয়ার দিকে অনেকের মনোযোগ থাকে। জন্ডিস হলে তারা অনেক সময় রাস্তায় যে আখের রস যে দেয়া হয় সেটাও খান। এইসব বিষয়ে তার সতর্কতা কতখানি দরকার? এটি খুবই, আমি এক কথা বলবো যে একটি অন্যায় কাজ, যে এই যে রাস্তার খোলা খাবার বা দূষিত পানির সংস্পর্শ থেকে যে আখের রস তৈরি করা হয় বা যে পদ্ধতিতে তৈরি করা হয় সেটি গ্রহণ করা। মূলত কারো যদি জন্ডিস না হয়েও থাকে
সে যদি তারও নিয়মিত খাওয়া উচিত। এগুলো খায় তাহলে তার মধ্যে জন্ডিস দেখা দেওয়ার প্রবণতা দেখা দিবে, সম্ভাবনা দেখা দিবে। জন্ডিস সহ পানিবাহিত দূষিত পানিবাহিত যে রোগ আছে যে কোনো রোগে তিনি যে আক্রান্ত বরফ হতে দিয়ে পারেন। এই ইয়েগুলো আখিকগুলো প্রসেস করা হয়, যে পানিতে ধোয়া হচ্ছে, এর মাধ্যমে এই দূষিত পানি থেকে তার মধ্যে হেপাটাইটিস রোগে সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আর জন্ডিস হলে তো কোনোভাবেই খাওয়ানো উচিত না এগুলো। স্যার খুব সংক্ষেপে যদি একটু বলেন, হেপাটাইটিস বি এবং সিতে আক্রান্ত হলে শুরুতে বলছিলেন তার চিকিৎসা আছে এবং নিরাময় সম্ভব, কি ধরনের চিকিৎসা আছে এবং বাংলাদেশেই সম্ভব কিনা? বাংলাদেশে সম্ভব, এবং হেপাটাইটিস বি এবং সি এর সব ধরনের চিকিৎসা এখন বাংলাদেশে সম্ভব। হেপাটাইটিস বি এর চিকিৎসা মুখে খাওয়ার ওষুধ এবং ইনজেকশন দুটোই অ্যাভেলেবেল, এবং হেপাটাইটিস সি এর ব্যাপারে যেটা আগে শুধুমাত্র ইনজেক্টেবল ওষুধ ছিল, এখন মুখে খাওয়ার ওষুধ দিয়ে হেপাটাইটিস সি সুন্দরভাবে আমরা চিকিৎসা করছি। এবং একটি বিষয়ে লক্ষণীয় যে এই হেপাটাইটিস সি ভাইরাসের যে ওষুধটি, সেটি পশ্চিমা বিশ্বে আমেরিকাতে যে মূল্যে এটা ওষুধ রোগীরা খাচ্ছে তার থেকে অনেক কম মূল্যে আমাদের সেটা পাওয়া যাচ্ছে। যে ওষুধের দাম আমাদের দেশে হয়তো 500 টাকা পড়ে, সেখানে এটি পড়বে প্রায় 80 গুণ বেশি। তার মানে অনেক কম খরচে একই মানের চিকিৎসা বাংলাদেশে বসেই পাওয়া সম্ভব। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা দিয়ে সাজানো হয়েছে: পান, বিড়ি, সাদা সিগারেট, কিছু আছে অ্যালকোহল, এই জিনিসগুলো আমাদের এলাকার এই সাউথ ইস্ট কান্ট্রির লোকদের হেড নেক ক্যান্সারের জন্য মেইনলি দায়ী। আর কিছু আছে, যেমন কিছু ভাইরাস আছে, এপিস্টেইন-বার ভাইরাস আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে, তারপরে রেডিয়েশন একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আলট্রাভায়োলেট রে অ্যাজ ওয়েল এজ আমাদের যে সকল আজকাল আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছি সেগুলির থেকে অনেক রেডিয়েশন নির্গত হচ্ছে, সেগুলিও মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। আর কিছু আছে জেনেটিক মিউটেশন বলতে আমরা মনে করি যে জিন শরীরে যারা শরীরকে কন্ট্রোল করে, সেগুলোর প্রক্রিয়া যখন নাকি অস্বাভাবিক হয়ে যায় তখন শরীরের যে সেল আছে তারা অস্বাভাবিক বৃদ্ধি হতে থাকে, এবং সেই অস্বাভাবিক বৃদ্ধি হয়ে যখন নাকি সে টিউমার, আলটিমেটলি ক্যান্সার হয়, সেটাই আমরা পরবর্তী সময়ে ক্যান্সার হিসাবে তাকে চিহ্নিত করি। এবং সেই সব কিছু মিলিয়ে অনেক সময় আছে একটা লোকের সবগুলো হতে পারে, আবার কারো আছে যে পার্টিকুলার একটা ফ্যাক্টরের কারণেও তার ক্যান্সার হতে পারে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।